দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম করলে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আজ রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড করবে না। পাশাপাশি দলের কাউন্সিল কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করার কথাও জানান তিনি। আমরা আশা করি আর কি যে এখন এটা পরিবর্তন ঘটবে, বন্ধ শিল্পগুলি চালু হবে। আমাদের দেশের শ্রমজীবী মানুষের বেতন মজুরি বহুদিন বৃদ্ধি হয় না, অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেড়ে গেছে। সাংবাদিক আছেন, সংবাদকর্মী আছেন, আপনাদেরও সবারই একই অবস্থা। সবারই আকাঙ্ক্ষা যে এই নতুন সরকার, জনগণের সরকার, এই সময়ে সমাধান হবে। কাজটা সহজ না, কঠিন, কিন্তু প্রয়োজন, করতে হবে। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের অপারেশনাল ইতিহাসে নতুন মাইল ফলক স্পর্শ করেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে 24 ঘন্টায় মোট 10,162 টিইউস কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে, যা বন্দরের সামগ্রিক কার্যক্রমে বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কর্মকর্তারা বলছেন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, জেটি ব্যবস্থাপনার উন্নয়ন, দ্রুত খালাস কার্যক্রম এবং সমন্বিত অপারেশনাল ব্যবস্থার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। বন্দর ব্যবহারকারীদের মতে, কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ায় আমদানি রপ্তানি পণ্য পরিবহনে সময় কমবে এবং ব্যবসায়ীদের ব্যয়ও হ্রাস পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল থেকে শুরু হচ্ছে 4 দিন ব্যাপী ডিসি সম্মেলন। 3 মে থেকে 6 মে পর্যন্ত চলা এই সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দেয়া 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তথ্য অধিদপ্তর জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে মাঠ প্রশাসনের নানা সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডিসিরা মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতি নির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকায় এই সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামীকাল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মেলনটির উদ্বোধন করবেন। এছাড়া রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন জেলা প্রশাসকরা। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সিটিজেন্স এগেইনস্ট করাপশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান, সমৃদ্ধ আগামী স্বচ্ছ অভিযান এই স্লোগানে সভার আয়োজন করা হয়। সিটিজেন্স এগেইনস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব মাগুর মোর্শেদ। তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, টেকসই উন্নয়নের জন্য স্বচ্ছতা অপরিহার্য। এ সময় ডক্টর মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম খসরু ও আবু সালেহ আকন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হাওর অববাহিকার প্রধান নদ নদীগুলোর পানি কিছুটা কমতে শুরু করলেও কংস ও উদবাখালী নদীর পানি এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা এখনও রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজানের 6 জেলায় আগামী 7 মে পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের তথ্যমতে 6 মে পর্যন্ত ভারী বৃষ্টির প্রবণতা থাকবে। এরপর বৃষ্টিপাত কমে এলে মে মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। এদিকে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় জেলার নিম্নাঞ্চল ও হাওর পাড়ের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রতিবছর বাঁধ নির্মাণ ও মাটি ভরাটের কারণে প্রাকৃতিক জলাধারগুলোর ভরাট হয়ে যাওয়ায় পানি নামার স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে তাদের। পবিত্র হজযাত্রার 15তম দিনে হজযাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কমে এসেছে। আজ সারাদিনে মোট 4টি হজ ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে।
এর মধ্যে দুটি ফ্লাইটে মোট 630 জন হজযাত্রী যথাসময়ে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন। হজ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত 14 দিনে মোট 42,336 জন হাজি 106টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া আজ নির্ধারিত 4টি ফ্লাইটে মোট 1,387 জন হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। ফ্লাইট সংখ্যা কমে আসায় হজ ক্যাম্পের ভিতরে ভিড়ও অনেকটা কমেছে। ফলে পরিবেশ এখন তুলনামূলক স্বস্তিদায়ক ও ফাঁকা রয়েছে। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেন তারা সহজে ও ঝামেলা মুক্তভাবে সব কার্যক্রম সম্পূর্ণ করতে পারেন সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মোট 7 জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে। এটা সরকারের একটা ভালো একটা উদ্যোগ। যদি বাইরের লোক সাথে প্রবেশ করে তাইলে দেখা যায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। এখন উদ্যোগটা আমি মনে করতেছি অনেক ভালো হয়েছে। আমরা এখানে 4 তলায় আমি নিজে অবস্থান করতেছি, আমার গ্রুপ নিয়ে প্রায় 41 জন। আমি ওখানে যেটা জিজ্ঞাসা করছেন যে ভাই হাজী সাহেবদের মশা বা থাকার ব্যবস্থা অত্যন্ত ভালো। সার্বিক পরিস্থিতি বিগত দিনের চাইতে অনেক ভালো, অনেক ভালো। আপনি যে কথা বললেন মশার ব্যাপারটা, ডরমিটরি মশা নাই, কিন্তু বাইরে কিছুটা এই যে নিচের দিকে এদিকে কিছু মশা আছে, বসা যাচ্ছে না। তা আশা করি এটা হয়তো বা কর্তৃপক্ষ দেখবেন, নজর দিবেন। তো সব মিলায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ব্যবস্থা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 7 দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। শুক্রবার রাত 3টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হন বলে জানিয়েছে দলটি। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে ডাক্তার শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আগামী 9 মে তার দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা হিসেবে এটি তার গুরুত্বপূর্ণ বিদেশ সফরগুলোর একটি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফরকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে অতিবৃষ্টিতেও জলাবদ্ধতা হবে না বলে মন্তব্য করেছেন তারেক রহমান। পাশাপাশি সরকার সারা দেশে রেল যোগাযোগ বৃদ্ধির পরিকল্পনা করছে বলেও জানান তিনি। সিলেটের সুরমা নদীর উভয় পারে সৌন্দর্যবর্ধন সহ বন্যা প্রতিরোধ অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সুধী সমাবেশে দেয়া বক্তব্যে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, দেশের মানুষের জন্য লন্ডন ও ইউরোপের মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত করেন। এছাড়া সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচি অনুযায়ী বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নতুন করি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ পর্যায়ে শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। আমরা যদি এই পরিস্থিতিটাকে এখনই অ্যাড্রেস করতে চাই, তাহলে সবচেয়ে প্রথম যে উপায়টি হচ্ছে আমাদেরকে খাল খনন করতে হবে এবং খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো, দেখুন বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে আবারও প্রাণ ফিরতে শুরু করেছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে। শুক্রবার মিয়ানমারের মংডু এলাকা থেকে একটি কাঠ বোঝাই ট্রলার বন্দরে এসে পৌঁছায়, যা আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকা থেকে ছেড়ে আসে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রথম চালানে আসা ট্রলারটিতে মোট 963 পিস কাঠ রয়েছে, যার মধ্যে 520 পিস চম্পা ফুল কাঠ এবং 443 পিস গর্জন কাঠ। ট্রলারটি বন্দরে পৌঁছানোর পরপরই কাঠ খালাসের কার্যক্রম শুরু করা হয়।
দীর্ঘদিন সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় টেকনাফ স্থলবন্দর কার্যত স্থবির হয়ে পড়েছিল। এতে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও বন্দর সংশ্লিষ্টদের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে এবং অনেকেই কর্মহীন হয়ে পড়েন। তবে নতুন করে ট্রলার আগমনের ফলে বাণিজ্য পুনরায় সচল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি প্রক্রিয়া শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এ সংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে সংশ্লিষ্ট কমিটিগুলো গঠন করা হচ্ছে। কমিটি গঠন শেষ হলেই দ্রুত ট্রান্সফার কার্যক্রম শুরু করা হবে। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট 14,300 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে বালিকাদের ফাইনালে আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কক্সবাজারের রামুর মরিচা যৌথ চেকপোস্টে এপিবিএন পুলিশের এক কনস্টেবলের ব্যাগ তল্লাশি করে 20,000 পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি জানায়, শুক্রবার বিকেলে মরিচা যৌথ চেকপোস্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় 8 এপিবিএন পুলিশ সদস্য সজীব ব্যাপারীর ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 60 লাখ টাকা। আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। ভোলায় দীর্ঘ 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নেমেও প্রত্যাশিত ইলিশ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন জেলেরা। মার্চ থেকে এপ্রিল 2 মাসে ইলিশের প্রজনন রক্ষায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর প্রায় 190 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞার এই সময়টায় অধিকাংশ জেলে কর্মহীন হয়ে পড়েন। সংসার চালাতে বাধ্য হয়ে অনেকেই ঋণের আশ্রয় নেন। কিন্তু নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে নেমেও কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। তবে ভোলার মৎস্য বিভাগ জানিয়েছে, খুব শিগগিরই জেলেরা প্রত্যাশিত পরিমাণ মাছ পেতে শুরু করবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। এদিকে জেলেরা বলছেন, শুধুমাত্র খাদ্য সহায়তা যথেষ্ট নয়। নিষেধাজ্ঞা শেষে সহজ শর্তে জ্বালানি সরবরাহ ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হলে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন। সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যাত্রী সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন বাস মালিক ও শ্রমিকরা। সাম্প্রতিক সময়ে তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন পরিচালনায় ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। পরিবহন মালিকরা বলছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলাচলকারী অধিকাংশ বাসই এখন যাত্রী সংকটে ভুগছে। অনেক বাস প্রায় ফাঁকা অবস্থায় চলাচল করতে বাধ্য হচ্ছে, ফলে প্রতিদিনই লোকসানের মুখে পড়ছেন মালিকরা। এতে করে পরিবহন ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে আয় কমে যাওয়ায় শ্রমিকরাও পড়েছেন দুশ্চিন্তায়। পরিবার পরিজন নিয়ে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে উঠেছে। অনেকেই বলছেন, আগের মতো আয় না থাকায় দৈনন্দিন খরচ চালানোই এখন বড় চ্যালেঞ্জ। পরিবহন সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে পরিবহন খাত ধ্বংসের মুখে পড়বে। বরগুনার বেতাগী উপজেলায় তেঁতুলবাড়িয়ার খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন ও উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির সহ অনেকে। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, খাল খনন কাজ দ্রুত সম্পূর্ণ হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। ঢাকা জেলার ডিবি উত্তরের বিশেষ অভিযানে 1,300 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাতে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার 20 মাইল এলাকায় অভিযান চালিয়ে মোফাজ্জল হোসেন নামে মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 1,300 পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3,90,000 টাকা। পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।